বাদ দেন তাহলে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারের কমপ্লিশন ক্লাসে সবাই স্বাগতম। ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাইও। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোমাদের কি খবর? পড়াশোনা কীরকম চলতেছে? আচ্ছা, আজকের ক্লাসে আমরা মূলত দেখব আলিম স্যারের বইতে যে টপিকগুলো আছে, যে এক্সট্রা ইনফরমেশনগুলো আছে যেগুলো আজমল স্যারের বইতে নাই, সেই ইনফরমেশনগুলো, এবং মাজেদা ম্যামের বইয়ে লাস্টে কিছু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া আছে। সেইগুলোর মধ্যে থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ কিংবা তোমরা জানো না এরকম বেশ কিছু কোশ্চেন আছে, আমরা সেইগুলো দেখব। ঠিক আছে, আমরা একটু 1 মিনিট ওয়েট করি, সবাই জয়েন দিক। অ্যান্ড তাছাড়া এর আগে শুভ্র ভাই যখন ক্লাস নিছে, ওই ক্লাসে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো ডাউট থাকে, সেগুলো তোমরা জিজ্ঞেস করবে, আমরা ডাউট সলভ করব। মেইনলি কমপ্লিশন ক্লাসটা কি, মেইন ক্লাস হয়ে যাওয়ার পরে তোমাদের যেন আর কোনো প্রবলেম না থাকে, সকল ধরনের প্রবলেম, ডাউট, কনফিউশন এবং এক্সট্রা রাইটারের ইনফরমেশন সব কিছু দিয়ে যেন তোমাদের এই ক্লাসগুলো কমপ্লিট হয়ে যায়, প্রিপারেশন যেন কমপ্লিট হয়ে যায়। জাস্ট তোমাদের বাসায় পড়া লাগবে যেগুলো পড়াচ্ছি আমরা, এবং বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, এক্সাম দেওয়া লাগবে, তাইলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা একদম কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা শুরু করি। আমরা প্রথমে শুরু করব আলিম স্যারের বই থেকে, কারণ বিগত বছরগুলোতে আমরা দেখছি যে গাজী আজমল স্যারের বইয়ের পাশাপাশি বেশ কিছু কোশ্চেন আসতে দেখা যায় জুওলজিতে আলিম স্যারের বই থেকে। ঠিক আছে, এবং মাজেদা ম্যামের বইয়ের প্রত্যেক চ্যাপ্টারের শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী নামে। ওই গুরুত্বপূর্ণ তথ্যাবলী তোমরা পড়বা, তোমাদের কিন্তু পিডিএফ দেওয়া আছে, অবশ্যই পড়বা। সবগুলো হয়তো ক্লাসে পড়ায় দেওয়া পসিবল না, আমরা হচ্ছে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কিংবা তোমরা জানো না এরকম কিছু বলবো। ঠিক আছে, আচ্ছা চলো শুরু করি, অনেকেই চলে আসছে। দেখো, এটা হচ্ছে আমাদের আলিম স্যারের বই, দেখা যাইতেছে আশা করি। হ্যাঁ, এই জায়গায় দেখো হটস্পট থেকে আজমল স্যারের বইতে যে ইনফরমেশনটা আছে যে পৃথিবীতে 25টি জীব বৈচিত্র্যের হটস্পট আছে। ঠিক আছে, বাট যেটা নাই যে বাংলাদেশ ইন্দো বার্মা জীব বৈচিত্র্য হটস্পটের অন্তর্গত। সো এই ইনফরমেশনটা একটু খেয়াল রাখবা তোমরা। ঠিক আছে, এরপরে যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা মোটামুটি সবাই জানি, মানে 2টা বই আছে, আমি চেক করে করে দেখছি। যে ইনফরমেশনগুলো নাই সেই ইনফরমেশনগুলো হচ্ছে আমরা দেখব। আচ্ছা, যেমন দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার ক্ষেত্রে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার ক্ষেত্রে আজমল স্যারের বইতে কিন্তু সবগুলা আলাদা আলাদাভাবে লেখা নাই, বাট আলিম স্যারের বইতে কিন্তু সুন্দর করে দেওয়া আছে যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা কাদের কাদের দেখা যায়: প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, মলাস্কা, আর্থ্রোপোডা, অ্যাকাইনোডার্মাটা এবং কর্ডাটা। ঠিক আছে, বাট এই জায়গায় কিন্তু বেশ কিছু আছে,
এই এক্সেপশন আছে, এক্সেপশনগুলো কিন্তু হচ্ছে তোমরা জেনে নিবা। যেমন কি এই যে মলাস্কায় দ্বিপার্শ্বীয় প্রতিসম এই জায়গায় ওভারঅল বলা হয়েছে, বাট এর মাঝে কিন্তু গ্যাস্ট্রোপোডা আছে যেগুলো অপ্রতিসম, ঠিক না? তারপরে একাইনোডার্মাটায় তারা মাছ আছে, সেগুলো কিন্তু আবার পঞ্চ অরীয় প্রতিসাম্য। আচ্ছা জুম করেন, এখন কি বই দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং এই যে অরীয় প্রতিসাম্যতা বা রেডিয়াল সিমমেট্রি থেকে দেখো নিডারিয়ার পাশাপাশি টিনোফোরা দেওয়া আছে। এই জায়গায় কিন্তু একটা কনফিউশন বাঁধবে তোমাদের, ঠিক আছে? যে এই টিনোফোরা আরেকটা জায়গায় দেওয়া আছে, সেটা হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্যতা। সো এই জায়গায় তোমরা কোনটা অ্যান্সার করবা যদি কোশ্চেন আসে, এটা কিন্তু একটা প্রবলেম থেকে যায়। তোমরা অবশ্যই এই জায়গায় অ্যান্সার করবা হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্যতা, নট অরীয় প্রতিসাম্যতা। এবং এর পাশাপাশি দ্বি অরীয় প্রতিসাম্যতা আর একটা উদাহরণ দেওয়া আছে অ্যান্থোজোয়া। সো এই অ্যান্থোজোয়াটাও তোমরা খেয়াল করবা, ঠিক আছে? আর একটু জুম করা লাগবে। এখন দেখা যাচ্ছে ঠিকঠাক? আচ্ছা রাজীব ভাই কই? সকল কমপ্লিশন ক্লাস হচ্ছে আমি নিব, এটা প্রথম দিনই তোমাদের বলে দিছিল রাজীব ভাই শুধু মেইন ক্লাসগুলো নিবে, রাজীব ভাই এবং শুভ্র ভাই। আচ্ছা তারপরে আমরা যাব হচ্ছে নেক্সট টপিকে, যে জায়গায় আচ্ছা এই যে উপাঙ্গ, এই উপাঙ্গটা বেশ ইম্পর্টেন্ট। যেমন আমাদের আজমল স্যারের বইতে কিন্তু সবগুলা উপাঙ্গের কথা বলা নাই, ঠিক আছে? যেমন দেখো এই জায়গায় প্রোটোজয়ের উপাঙ্গ কোনটা, প্রোটোজয়ের ক্ষেত্রে উপাঙ্গ ব্যবহৃত হয় হচ্ছে সিলিয়া এবং ফ্লাজেলা, এই তথ্যটা বেশি ইম্পর্টেন্ট। এবং দেখো উচ্চতর মেরুদণ্ডী প্রাণীতে বাহু দেওয়া আছে। সো আজমল স্যারের বইতে কিন্তু ইউজ করা হয়েছে পদ মানে পা, বাট এই জায়গায় বাহু বলতে কি বোঝানো হয়েছে, আমাদের হাত এবং পা, অর্থাৎ অগ্রপদ পশ্চাৎপদ দুইটাই। সো উপাঙ্গ হিসাবে শুধু পদ না, বাহু। আর বাকি যেগুলো আছে এগুলো তোমাদের আজমল স্যারের বইতেও আছে, ঠিক আছে? এই ইনফরমেশনগুলো তোমরা একটু খেয়াল করবা। আচ্ছা তারপরে দেখো অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণীর ক্ষেত্রে আমরা শুধু জানতাম নেমাটোডা আর রুটিফেরা এই জায়গায়, বাট এই জায়গায় দুইটা আলাদা প্রাণীর নাম দেওয়া আছে। একটা হচ্ছে একান্থোসেফালা। এর মানে কি দেখো, এই একান্থ এবং সেফালা দুইটা শব্দ দিয়ে হচ্ছে এটা ক্রিয়েট হয়েছে, মেইনলি একান্থোস এই শব্দ থেকে আসছে। এর শব্দের অর্থ হচ্ছে থ্রোন বা কাটা। আর সেফালা, এই সেফালা শব্দটা আসছে হচ্ছে কেফাল থেকে, কেফাল শব্দের অর্থ কি? কেফাল শব্দের অর্থ হচ্ছে হেড বা মাথা। সো একান্থোসেফালা মানে হচ্ছে যে প্রাণীদের মাথার দিকে কাটা থাকে, ঠিক আছে? এবং আরেকটার নাম কি? এন্টোপ্রোক্টা মানে কি? এন্টোপ্রোক্টা শব্দের অর্থ হচ্ছে যাদের অ্যানাস দেহের ভিতরে থাকে, অর্থাৎ যাদের বায়ুপথ দেহের ভিতরে থাকে। এটা হচ্ছে অনেকটা এরকম, এই প্রাণীগুলোরে দেখতে এদের যে মুখ আছে, মুখ এবং অ্যানাস অর্থাৎ বায়ুপথ দুটো খুব ক্লোজলি মনে হয় যে দেহের ভিতরে এই অ্যানাসটা ঢুকে আছে, এই কারণে এদের নাম হয়েছে এইটা, ঠিক আছে? সো এটা একটু খেয়াল রাখবে তোমরা। সো এক্সট্রা কি ইনফরমেশন পড়লাম আমরা? একান্থোসেফালা এবং এন্টোপ্রোক্টা, এইটা ছিল হচ্ছে অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী। তারপরে বাকি সব ঠিকঠাক আছে, তোমাদের যেটুক লাগবে আমরা শুধু সেটুকুই বলতেছি, ঠিক আছে? এই যে পার্থক্যগুলা তোমরা পড়ে নিবে, এগুলো আজমল স্যারের বইতেও আছে। পার্থক্যগুলা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ছকগুলা থেকে খুব ইজিলি কোশ্চেন করা যায়, ঠিক আছে? তারপরে এই জায়গাগুলো থেকে তেমন কোনো পার্থক্য নাই বইগুলোতে। এটা হচ্ছে আলিম স্যারের বুক। আচ্ছা এরপরে আসা হচ্ছে পরিফেরায় একদম পর্ব একে চলে আসছি আমরা। এই জায়গায় কি আছে দেখো, এই জায়গায় নালীতন্ত্রের অন্তঃপ্রাচীরে ফ্লাজেলাযুক্ত কলার কোষের কথা বলা আছে, যেগুলো কোয়ানোসাইট। সো কোয়ানোসাইটের অপর নাম কি? কোয়ানোসাইটের অপর নাম হচ্ছে
কলার কোষ। সো অপশনে যদি দিয়ে দেয় যে কলার কোষ কোন পর্বের প্রাণীদের থাকে, তাহলে কিন্তু অ্যান্সার হবে হচ্ছে আমাদের পরিফেরা। এটা একটু খেয়াল রাখবা। এবং 8 নাম্বার পয়েন্টটা দেখো যে এদের কোনো স্নায়ুতন্ত্র নাই, কোনো পরিপাকতন্ত্র নাই এবং কোনো রক্ত সংবহন তন্ত্র নাই। সো এটা অনেকটা অনুধাবনের মাধ্যমেও তোমরা অ্যান্সার করতে পারতা, বাট সরাসরি কিন্তু এই জায়গায় বলা আছে, ঠিক না? অনুধাবনের মাধ্যমে কিভাবে বলতে পারতা? আমরা কি জানি? পরিফেরা। পরিফেরা কোন পর্বের প্রাণী, কোন সংগঠন মাত্রার প্রাণী? পরিফেরা হচ্ছে মাত্রাহীন বা কোষ মাত্রা আমরা বলতে পারি। সো মাত্রাহীন যদি হয় তাহলে তো তাদের তন্ত্র নাই। তন্ত্র কাদের থাকবে? অঙ্গ তন্ত্র মাত্রা যাদের আছে। সো এই জায়গায় দেখো স্নায়ু তন্ত্র, পরিপাক তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র। তো এরা যেহেতু কোষ মাত্রার প্রাণী কিংবা মাত্রাবিহীন প্রাণী, সো তাদের কোনো তন্ত্র নাই। আচ্ছা, একজন কোশ্চেন করছে হচ্ছে ফ্লাজেলা কি? দেখো ফ্লাজেলা হচ্ছে মেইনলি সুতার মতো একটা অংশ, লেজের মতো একটা অংশ। ধরো পরিফেরার কথা ধরি কিংবা মানুষের শুক্রাণুর কথা ধরি, ধরো এটা হচ্ছে একটা শুক্রাণু কিংবা যে কোনো একটা জীব, তখন এই যে এর লেজ থাকে এইগুলাই মেইনলি হচ্ছে ফ্লাজেলা দিয়ে তৈরি। এগুলো এভাবে নড়াচড়া করে সাঁতার কাটে বা সামনে আগায় যাইতে হেল্প করে, এই হচ্ছে ফ্লাজেলা। এরকম আরেকটা নাম পাবা, সেটা হচ্ছে সিলিয়া। দুইটাই কিন্তু এক টাইপেরই জিনিস, তার এদের মাঝে বেশ কিছু সূক্ষ্ম পার্থক্য আছে যেটা আমাদের আলোচ্য বিষয় না, অনেক হায়ার স্টাডিজের বিষয়। বাট সিলিয়া এবং ফ্লাজেলা দুইটা মোটামুটি কাছাকাছি জিনিসই, এবং এই দুইটা হচ্ছে সুতার মতো একটা অংশ যেটা দিয়ে বিট করে করে বা এরকম নাড়ায় নাড়ায় সাঁতার কাটতে পারে, মুভমেন্টে হেল্প করে, ঠিক আছে? আচ্ছা, নামকরণ কে করেন এটা পড়া লাগবে না, বিজ্ঞানীদের নাম লাগবে না আমাদের, ঠিক আছে? এবং এই যে তোমাদের এত হাজার হাজার যে দেওয়া আছে, বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, সব বৈজ্ঞানিক নামও কিন্তু লাগবে না তোমাদের। কি কি বৈজ্ঞানিক নাম লাগবে? দুই একটা হয়তো লাগবে, এগুলো হচ্ছে আমরা বলে দিব, বুঝছো? যেমন এই জায়গা থেকে একটাই বৈজ্ঞানিক নাম লাগবে, সেটা হচ্ছে স্কাইফা জিলাটিনোসাম বা সিলিয়াযুক্ত স্পঞ্জ, ঠিক আছে? আমি কিছুক্ষণ আগে কিন্তু সিলিয়াযুক্ত মানে সিলিয়া স্পঞ্জের কথা বলছি, সরি সিলিয়ার কথা বলছি। এবং আর একটা এক্সট্রা ইনফরমেশন খেয়াল রাখবা যে এই যে স্পঞ্জিলা, এটা হচ্ছে সবচেয়ে সরল পরিফেরা প্রাণী, বুঝছো? তো সবচেয়ে সরল প্রাণী পরিফেরা পর্বের কোনটা? এই স্পঞ্জিলা, এটা খেয়াল রাখবা। সবচেয়ে সরল। এই তো গেল পরিফেরা। তারপরে আসো নিডারিয়া। নিডারিয়া থেকে কিন্তু বেশ কিছু ইনফরমেশন আছে যেগুলো আজমল স্যারের বইতে নাই। কি কি ইনফরমেশন দেখো? এই পর্বের অন্তর্ভুক্ত সামুদ্রিক বল্লা চিরোনেক্স ফ্লেকেরি। এই চিরোনেক্স ফ্লেকেরি কি? পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ, যা একসাথে 67 জন মানুষের মৃত্যুর কারণ হতে পারে। বুঝতে পারতেছো যে এই জেলিফিশগুলো কত পরিমাণ বিষাক্ত, যে এই একটা জেলিফিশ 67 জন মানুষকে মেরে ফেলতে পারবে, এত পরিমাণ বিষ আছে এদের মধ্যে। সো এই নামটা মনে রাখবা যে চিরোনেক্স ফ্লেকেরি সবচেয়ে বিষাক্ত জেলিফিশ, ঠিক আছে? আচ্ছা, নতুন বই দাগানো বই দেওয়া হবে কি না আজমল স্যার? হ্যাঁ, দেওয়া হবে। এইটা হচ্ছে তোমাদের যারা ম্যানেজমেন্টে আছে ওনারা দিবে, দিয়ে দিবে শীঘ্রই, বুঝছো? টেনশন করো না। আপাতত এইগুলো পড়ো, মানে মিস্টেক করে হচ্ছে ওনারা আগের বইটা দিয়ে দিছে, নতুন বইটাও আছে আমাদের কাছে, ওইটাও দিয়ে দিবে। তারপরে এই যে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, এটা খেয়াল রাখবা, এটা অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, এখন দেখো যে এদের জনুক্রম দেখা যায় জীবনচক্রে, অল্টারেশন অফ জেনারেশন বা মেটাজেনেসিস। সো জনুক্রম বলতে কি বোঝায় বলো তো? জনুক্রম মানে হচ্ছে এক জেনারেশনের পরে ক্রমান্বয়ে আর এক জেনারেশন আসবে, এটাই হচ্ছে জনুক্রম। যেমন মানুষ একবার জন্ম নেয়, খাতায় নোট করা মাস্ট না, আমি যে বই থেকে যে পয়েন্টগুলো বলে দিচ্ছি তোমরা পিডিএফ থেকে শুধু এই পয়েন্টগুলোই পড়ে নিবা, তাই হবে, বুঝছো? বা তোমার কাছে যদি বই থাকে হার্ড কপি, এই যে পয়েন্টগুলো পড়াচ্ছি এগুলোই পড়তে হবে, খাতায় আলাদা করে নোট করার দরকার নেই, শুধু টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে? সো আচ্ছা, জনুক্রম বলতেছিলাম। জনুক্রম মানে কি? এই যে একটা মানুষ জন্ম নিল, তারপর বড় হয়ে আসলো, তারপরে সে আবার বাচ্চা পয়দা করলো, তারপরে সেই বাচ্চাও আবার বড় হবে, তারপরে আবার একটা বাচ্চা পয়দা করবে, ঠিক না? তো এই যে এক জেনারেশনের পর আর একটা জেনারেশন আসতেছে ক্রমান্বয়ে, এই বিষয়টাই বলা হচ্ছে জনুক্রম। তো এই জনুক্রমের আরেকটা ইংরেজি নাম হচ্ছে মেটাজেনেসিস। মেটাজেনেসিস মানে কি? তোমরা ওয়ার্ডটা খেয়াল করো। এই মেটা শব্দের অর্থ কি বলো তো? মেটা শব্দের অর্থ হচ্ছে চেঞ্জ। আর জেনেসিস দিয়ে হচ্ছে জেনারেশন বুঝাইতেছে, ঠিক আছে? জেনেসিস দিয়ে জায়গায় জেনারেশন বুঝাইতেছে, জেনারেশন। সো জেনারেশনের চেঞ্জ হওয়া,
জেনারেশনের পর জেনারেশন যে আসতেছে এটাই হচ্ছে মেটাজেনেসিস। ঠিক আছে, তারপরে দেখো প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে শুধু চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি না, এই জায়গায় ফ্লুক কথাটা দেওয়া আছে, পরজীবী ফ্লুক। ফ্লুক বলতেও প্লাটিহেলমিনথিসের যে কৃমিগুলো আছে ওইগুলারই বোঝায়, বাট আলাদা একটা মানে ফ্যান্সি একটা টার্ম এই নামটা দেওয়া হয়েছে, এই নামটাও খেয়াল করবা। এবং দেখো এই জায়গায় আরেকটি খুবই ইম্পর্টেন্ট, এটা আজমল স্যারের বই এটা নাই যথাসম্ভবত। দেখো সিস্টোসোমা গণের কয়েকটি প্রজাতির চ্যাপ্টা কৃমি দিয়ে গ্রীষ্মমণ্ডলীয় দেশসমূহ অর্থাৎ বাংলাদেশের মতো যে দেশগুলো আছে এগুলাই সিস্টোসোমিয়াসিস বা শামুক জ্বর সৃষ্টি করে, স্নেল ফিভার। এই রোগটা কত গুরুত্বপূর্ণ চিন্তা করো, ম্যালেরিয়া রোগের পরে যদি কোনো গুরুত্বপূর্ণ রোগ থাকে সেটা হচ্ছে এই সিস্টোসোমিয়াসিস। সেই সিস্টোসোমিয়াসিস অর্থাৎ সিস্টোসোমা ম্যানসনি এটার পুরো নাম। এই সিস্টোসোমা ম্যানসনি শামুকের মধ্যে যায়, বুঝছো, শামুকের মাধ্যমে মানুষের ভিতর ছড়ায় যায়। সো এই যে রোগ তৈরি হইতেছে এর নাম হচ্ছে সিস্টোসোমিয়াসিস। তাইলে পরজীবীটার নাম কি? পরজীবীটার পুরো নাম হচ্ছে এই সিস্টোসোমা, কই গেল, এই যে সিস্টোসোমা, এরপরে কি এটা হচ্ছে গণের নাম, প্রজাতির নাম কি? ম্যানসনি, ম্যানসনি। সো এই সিস্টোসোমা ম্যানসনি দিয়ে মানুষের শামুক জ্বর বা স্নেইল ফিভার বা আর একটা নাম হইতে পারে কি সিস্টোসোমিয়াসিস হয়। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, এই জায়গা থেকে যে নামটা লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা বা যকৃত কৃমি। এবং টেনিয়া সোলিয়াম শূকরের ফিতা কৃমি। ঠিক আছে, মুহিব ভাই একটু হচ্ছে কমেন্টগুলো আপডেট করেন, কমেন্ট আসতেছে না। ঠিক আছে, তারপরে আসো নেমাটোডাতে। নেমাটোডার ক্ষেত্রে একটা ইনফরমেশন খেয়াল রাখবা যে মুক্তজীবী নেমাটোডা বিয়োজক হিসাবে এবং অণুজীব শিকারী হিসাবে বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাইলে যদি কোশ্চেন আসে যে বাস্তুতন্ত্রে নেমাটোডার ভূমিকা কি, এটা হচ্ছে মেইনলি বিয়োজক হিসাবে ভূমিকা রাখে। বিয়োজক অর্থাৎ যখন কোনো প্রাণী পচে যায়, মরে যায়, তখন তাদের পচানোর দায়িত্ব হচ্ছে এদের। আচ্ছা দেখো, আজমল স্যারের বই পড়ার পরেও যে নতুন জিনিসগুলো আছে ওইগুলাই তো আমরা পড়াইতেছি। এটা ক্লাস নেওয়ার কারণ কি? তোমরা আজমল স্যারের বই পড়ছো, এখন তারপরে আর একটা বই তো পুরোপুরি পড়া তোমাদের জন্য সম্ভব না, ঠিক না? সো যেহেতু সম্ভব না, এই কারণে আমরা খুঁজে খুঁজে বের করছি যে আজমল স্যারের বইয়ে কোন কোন জিনিসগুলো নাই। সো ওই জিনিসগুলোই তোমাদের পড়াইতেছি। সো এই ক্লাস করলে তারপরে তোমাদের আর কিন্তু পুরো বই পড়া লাগবে না, জাস্ট এই মানে যে পয়েন্টগুলো আমি বলতেছি এই পয়েন্টগুলোই শুধু পড়বে, এই লাইনগুলোই শুধু পড়বা, ঠিক আছে? এবং সমুদ্রে তলদেশে যে প্রাণীগুলো আছে এদের মধ্যে 90%ই নেমাটোড, এটা একটা ইনফরমেশন। অ্যান্ড নাইট্রোজেন খনিজভূত প্রক্রিয়ার মাধ্যমে নেমাটোডা নাইট্রোজেন চক্রে ভূমিকা রাখে, এটাও একটা ইম্পর্টেন্ট ইনফো। তাহলে এই জায়গা থেকে নেমাটোডা থেকে আমরা 3টা ইম্পর্টেন্ট ইনফো পাইলাম যেগুলো আজমল স্যারের বইতে ছিল না। ও নেমাটোডা থেকে কি লাগবে? নেমাটোডা থেকে যে বৈজ্ঞানিক নাম লাগবে সেটা হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস গোলকৃমি, তারপরে লোয়া লোয়া চোখ কৃমি, এবং উচেরেরিয়া ব্যানক্রফটি বা ফাইলেরিয়া কৃমি। এই উচেরিয়া ব্যানক্রফটির কথা মনে আছে? এর আগের ক্লাস যারা করছিলা, এর আগের কমপ্লিশন ক্লাস, ওই জায়গায় কিন্তু বলছিলাম যে উচেরিয়া ব্যানক্রফটি। বলো তো উচেরিয়া ব্যানক্রফটি দিয়ে কোন রোগ হয়? অ্যান্সার করতে পারবা? পারলে বলো যে উচেরিয়া ব্যানক্রফটি দিয়ে কোন রোগ হয়? আমি কিন্তু এর আগের কমপ্লিশন ক্লাসে বলছিলাম। ইয়েস, গোদরোগ। সো দেখছো এই জায়গায় কিন্তু এটা চলে আসছে, উচেরিয়া ব্যানক্রফটি দিয়ে গোদরোগ হয়। তারপরে আসো আর কি লাগবে আমাদের? মলাস্কা। মলাস্কা থেকে মোটামুটি সবই জানো তোমরা, শুধু এটা জানবা যে মলাস্কার খোলসে
প্রাগৈতিহাসিক যুগে মুদ্রা হিসাবে ব্যবহার করা হতো এই মলাস্কার খোলস। একজন লিখছে পেট ব্যথা, সব কৃমি কি পেটে যায় রে? লোয়া লোয়া যেমন চোখ কৃমি চোখে থাকে, ঠিক সেরকম উচেরিয়া ব্যানক্রফটি থাকে হচ্ছে লসিকা নালীতে। লসিকা নালীতে গিয়ে গদ্রোগ সৃষ্টি করে। তবে মলাস্কা থেকে যে বৈজ্ঞানিক নাম লাগবে সেটা হচ্ছে পিলা গ্লোবোসা আপেল শামুক। এবং কি, হ্যাঁ এইটাই লাগবে, আর কিছু লাগবে না। তারপরে আসা হচ্ছে ফাইলাম 6 অ্যানেলিডা। অ্যানেলিডা থেকে কিছুই এক্সট্রা ইনফো নাই, শুধু এই জায়গা থেকে যে ইনফরমেশনগুলো পড়বা সেটা হচ্ছে এই যে বৈজ্ঞানিক নাম মেটাফিরে পোস্থোমা, এটা হচ্ছে কেঁচোর বৈজ্ঞানিক নাম। তারপরে হিরুডিনারিয়া গ্রানুলোসা, এটা যৌকের বৈজ্ঞানিক নাম, এইটা জানবা। হ্যাঁ এই দুইটা জানলেই হবে, ঠিক আছে। তারপরে আসো আর্থ্রোপোডা পর্বে। আর্থ্রোপোডা পর্বের যে বৈশিষ্ট্য, এটা কিন্তু প্রাণী জগতের বৃহত্তম পর্ব, এটা তোমরা জানোই। এর পাশাপাশি যে জিনিসটা তোমাদের জানা লাগবে সেটা হচ্ছে, দেখো এই জায়গায় যে নামগুলা দেওয়া আছে, নামগুলা স্পেসিফিকলি জানা লাগবে। যেমন কি কি নাম আছে: মাকড়সা, চেলা বা স্করপিয়ন, মাইট, এটোল, খোলকি, শতপদী, পতঙ্গ, এই সবগুলা হচ্ছে এই আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। এই ইনফরমেশনগুলো জানা লাগবে। ক্লাসে দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দিবনি। এবং এই জায়গা থেকে হচ্ছে কয়েকটা এই বৈজ্ঞানিক নাম লাগবে। কি কি বৈজ্ঞানিক নাম? যেমন এই যে ম্যাক্রোব্র্যাকিয়াম রোজেনবার্গি হচ্ছে চিংড়ির বৈজ্ঞানিক নাম, এটা লাগবে। এই তো এটা লাগবে, হ্যাঁ এটা হলেই হবে। এবং আর একটা বৈজ্ঞানিক নাম লাগবে, সেটা এই জায়গায়ও নাই, সেটা হচ্ছে রাজ কাঁকড়ার বৈজ্ঞানিক নাম। মুস্কা ডোমেস্টিক এটাও লাগবে। আর একটা লাগবে হচ্ছে রাজ কাঁকড়ার বৈজ্ঞানিক নাম, রাজ কাঁকড়া। সো এই রাজ কাঁকড়ার বৈজ্ঞানিক নাম কি, এইটা বের করার দায়িত্ব হচ্ছে তোমাদের। তোমরা গুগল থেকে বের করে নিবে। এই মুহূর্তে আমিও ভুলে গেছি, বইতেও নাই। সো একটু সরি, এই যে পাইছি বইতে নাই, এই যে অশ্বক্ষুর কাঁকড়া বলা আছে, এটাই হচ্ছে রাজ কাঁকড়া মেইনলি। এটা এর আগে ঢাকা ভার্সিটিতে একবার কোশ্চেন ছিল। এই যে এটা হচ্ছে রাজ কাঁকড়ার বৈজ্ঞানিক নাম, এটাও লাগবে। তারপরে দেখো একাইনোডার্মাটা থেকে কি লাগবে, যে প্রায় সকল সমুদ্র তারা অর্থাৎ স্টারফিশ মাংসাশী বা শাকন খাদক, অর্থাৎ তারা সমুদ্রের ভিতরে সেকে সেকে মাংস খায়। এবং সমুদ্র অর্চিন বা সি আর্চিন যেগুলো আছে, এই সি আর্চিনগুলা শৈবাল কিংবা মাছের মৃতদেহ ভক্ষণ করে। এই ইনফরমেশনটা লাগবে। তারপরে দেখো করডাটাতে চলে আসছি। করডাটাতে মোটামুটি সব কিছু একই আছে দুই বইতেই, এই জায়গা থেকে আলাদা কিছু আমাদের জানা লাগবে না। বাট এর পরের পর্বগুলো থেকে একটু জানা লাগবে। সরি পর্ব তো না, সাব ফাইলাম। এই যে সাব ফাইলাম 1 ইউরোকর্ডাটা। আর একটু জুম, এই যে দেখো আমি তো সর্বোচ্চ জুম করেই ফেলছি। এখন ঠিকঠাক আছে? ঠিক আছে, আচ্ছা। এই জায়গা থেকে জানা লাগবে হচ্ছে ইউরোকার্ডাটাদের সাধারণত হচ্ছে টিউনিকেটা বলা হয়, ঠিক না? এটা তো তোমরা জানতা। বাট এই যে টিউনিকেট, এরা হচ্ছে কোন ধরনের খাদক? এরা হচ্ছে সাসপেনশন ফিডার, অর্থাৎ সমুদ্রের পানি থেকে বিশেষ ধরনের ছাকন পদ্ধতিকে ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য কণা গ্রহণ করে। সো এটা থেকে থেকে খুব ছোট ছোট যে খাবার কণা আছে সেইগুলা খাবে। আচ্ছা জুম করার কথা বলতেছিল, এখন ঠিক আছে তো না? এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এই ইউরোকর্ডাটাদের দেহে ডাইডেমিনস মানে এক ধরনের রাসায়নিক পদার্থ পাওয়া গেছে যেগুলো ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। সো বুঝতেই পারতেছো ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় মানে কি, অনেক গুরুত্বপূর্ণ একটা রাসায়নিক পদার্থ, ঠিক না? তো এইটা হচ্ছে ইউজ হবে। এইটা খুব
ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো যারা কোশ্চেন করবে তোমাদের মেডিকেলে তারা তো অবশ্যই ডাক্তার, তো তাদের চোখে পড়বে এটা অনেক ভালোভাবে। ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হইতেছে ডাইডেমনিন। এটা কই থেকে পাইতেছি আমরা? ইউরোকর্ডাটা থেকে। এবং দেখো এই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে লার্ভার প্রতিরূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস ঘটে, অর্থাৎ উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে। এই রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস তোমরা বোঝো কি না একটু বলো তো? বুঝলে খুব ভালো, বাট না বুঝলে হচ্ছে এটা একটু বুঝায় দেওয়া দরকার। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বলতে আসলে আমরা কি বুঝি? কলোনিবাসী কি? কলোনিবাসী মানে হচ্ছে যারা অনেকগুলা প্রাণী একসাথে কলোনি করে থাকে, তাদের হচ্ছে কলোনিবাসী বলি। আচ্ছা, বুঝাই দিতে বলতেছো তোমরা, সো বুঝাই দেই। প্রথমে আমরা শব্দটা খেয়াল করব। শব্দটা কি আছে? রেট্রোগ্রেসিভ। দুইটা আমরা ভাঙি, রেট্রো প্লাস প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ, দেখো রেট্রো মানে কি? রেট্রো মানে হচ্ছে পিছনের দিকে, পিছনের দিকে। আর প্রোগ্রেসিভ মানে কি? অগ্রসর হওয়া। সো প্রোগ্রেসিভ মানে হচ্ছে আলটিমেটলি সামনের দিকে অগ্রসর হওয়া। সো আমরা অংশটুকু বাদ দিলাম, তাইলে বুঝাইতেছে হচ্ছে অগ্রসর হওয়া, ঠিক আছে? অগ্রসর হওয়া। সো রেট্রোগ্রেসিভ বলতে কি বুঝাইতেছে? যে পেছনের দিকে অগ্রসর হওয়া বা পেছনের দিকে আগায় যাওয়া। এবং আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে মেটামরফোসিস। মেটামরফোসিস, মরফোসিস। মেটামরফোসিস মানে কি? মেটা শব্দের অর্থ কি? মেটা শব্দের অর্থ হচ্ছে চেঞ্জ। আমরা কিছুক্ষণ আগেই বললাম মেটা শব্দের অর্থ হচ্ছে চেঞ্জ। এবং মরফোসিস শব্দের অর্থ হচ্ছে, মর্ফ মানে কি? মর্ফ মানে হচ্ছে আকার আকৃতি বা অঙ্গ প্রত্যঙ্গ এরকম। সো লিখলাম আকার আকৃতির পরিবর্তন, আকার আকৃতি বা অঙ্গ, যাই বলি না কেন। সো দেখো মেটামরফোসিস মানে হচ্ছে আকার আকৃতি কিংবা অঙ্গের পরিবর্তন হওয়া, এবং রেট্রোগ্রেসিভ মানে হচ্ছে পিছনের দিকে। সো আলটিমেটলি কি বুঝাইতেছে? যে দেহের আকার আকৃতি পিছনের দিকে পরিবর্তন হইতেছে। দেখো আমরা জানি কি, কোনো প্রাণী যত বড় হয় তত সে অনুন্নত থেকে উন্নত হয়, বাট এদের ক্ষেত্রে হয় কি, যে উন্নত থেকে অনুন্নত হয়। যেরকম এদের যখন এদের হচ্ছে তোমার লার্ভা দশা থাকে তখন এদের মধ্যে নটোকট থাকে। সো নটোকট কি? মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য, অনেক উন্নত একটা বৈশিষ্ট্য। কিন্তু নটোকট না থাকা কিন্তু অমেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য বা খুব অনুন্নত বৈশিষ্ট্য। তো সাধারণত দেখা যায় যত আপগ্রেড হইতেছে প্রজাতি, সো আপগ্রেড হইতে হইতে একটা সময় নটোকট থাকে না, সেই জায়গা থেকে নটোকট যায়। এটা হচ্ছে প্রোগ্রেসিভ মেটামরফোসিস বা সামনের দিকে অগ্রসর হওয়া, ভালো, স্বাভাবিক। বাট এদের ক্ষেত্রে হয় কি উল্টা, এদের জন্মের সময় কিংবা শুরুতে ভ্রূণাবস্থায় এদের নটোকট থাকে, বাট যখন এরা বড় হয়ে যায় নটোকটটা হারায় যায়। সো আগে উন্নত ছিল, পরে অনুন্নত হয়ে যাইতেছে। সো বড় লোক থেকে এরা ফকির হয়ে যাইতেছে, উল্টাভাবে এদের অঙ্গ পরিবর্তন হইতেছে না। এই কারণে এরা বলতেছে হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। আবার আমরা কি জানি, যে ধরো গাছ, গাছ উন্নত না মানুষ উন্নত বলো তো? গাছ কিন্তু চলাচল করতে পারে না, একদম স্থির দাঁড়ায় থাকে, কিন্তু মানুষ চলাচল করতে পারে। মানে এই যে চলাচল করতে পারাটা, এটা কিন্তু একটা উন্নত বৈশিষ্ট্য। বাট এদের ক্ষেত্রে দেখা যায় কি, এরা যখন ভ্রূণ অবস্থায় থাকে কিংবা লার্ভা দশায় থাকে তখন এরা ঠিকই চলাচল করতে পারে, বাট যখন এরা বড় হয়ে যায় তখন আর চলাচল করতে পারে না, একদম স্থির হয়ে দাঁড়ায় যায়। সো আগে চলাচল করতে পারতো, পরে হয়ে যায় নিশ্চল। তাইলে কি, চলাচল করতে পারা থেকে নিশ্চল হওয়া মানে কি? আগে উন্নত ছিল বাট এখন অনুন্নত হয়ে গেছে। সো এই যে হওয়ার কথা ছিল অনুন্নত থেকে উন্নত, বাট হইতেছে উন্নত থেকে অনুন্নত। তাহলে এদের কি পরিবর্তনটা কি? পিছনের দিকে হইতেছে না। এই কারণে এদের বলা হয়েছে হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। বুঝছো? দশা মানে অবস্থা। বুঝতে পারছো কিনা জানো তো রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস? সাইফন কি? সাইফন হচ্ছে একটা নল, যে নল দিয়ে ইউরোকর্ডাটারা পানি উচ্ছারিত করে। এই যে এই চিত্রটা খেয়াল করো, এই চিত্রে এই যে অংশটা দেখতেছো না, এটাই হচ্ছে সাইফন। এরা কি করে? এই জায়গা দিয়ে সমুদ্রের নিচ থেকে অনেক পানি উচ্ছারিত করতে থাকে। এরা তো অগভীরে থাকে, সমুদ্রের খুব গভীরে থাকে না, তো এদের সমুদ্রের নিচ থেকে এরা হচ্ছে পানি উপরের দিকে
করতে থাকে, বুঝছো, ছড়ায় দিতে থাকে। ফোয়ারা দেখছো না, ফোয়ারার মতো উপরের দিকে দিতে থাকে। সো এগুলো নল না, এই নলের মতো এই অংশটারে বলা হয় হচ্ছে সাইফন। তো যেহেতু এরা ফোয়ারার মতো পানি উপরের দিকে উৎসারিত করতে থাকে, এই কারণে এদের নাম দেওয়া হয়েছে কি সমুদ্রের ফোয়ারা বা সি স্কোয়াড। ঠিক আছে। তারপরে দেখো থ্যালিয়াশিয়া। থ্যালিয়াশিয়াতে দেখো এদের দেহে আলোক বিচ্ছুরণকারী লুমিনাস অঙ্গ থাকে। এই লুমিনাস অঙ্গ থাকায় এরা রাতের বেলা উজ্জ্বল আলো ছড়াতে দেখা যায়। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু আজমল স্যারের বইতে নাই, যে থ্যালিয়াশিয়ার বডিতে লুমিনাস অঙ্গ থাকে, এই কারণে রাতে এদের অনেক উজ্জ্বল দেখা যায়। এবং এই জায়গায় একটা ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক নাম আছে, সেটা হচ্ছে স্যালপা ম্যাক্সিমা। এই নামটা ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে তোমরা। এবং এই জায়গায় দেখো একটা টার্ম দেওয়া আছে যে পেলাজিক প্রাণী এবং বেন্থিক প্রাণী। সো বেন্থিক বলতে বোঝায় যেগুলা সমুদ্রের তলদেশে থাকে, নিচের দিকে থাকে। আর পেলাজিক বলতে বোঝায় যেগুলো একদম সারফেসে থাকে, সমুদ্রের উপর দিয়ে থাকে ওইগুলা। যেমন শৈবালের কথা চিন্তা করো, শৈবালগুলো কিন্তু সমুদ্রের উপরে ভাসমান অবস্থায় থাকে। তাহলে এদের কি বলবো, মানে এটা যদিও প্রাণী না, বাট যদি প্রাণী হইতো তাহলে আমরা বলতাম পেলাজিক। আর বেন্থিক মানে হচ্ছে একদম নিচে থাকে। লুমিনাস অঙ্গ কি? লুমিনাস মানে হচ্ছে যে অঙ্গটা আলোক নিঃসরণ করতে পারে। লুমিনাস শব্দের অর্থ হচ্ছে মানে আলোকিত, এরকম কিছু বোঝায়। যেমন জোনাকি পোকার কথা চিন্তা করো, জোনাকি পোকা কি অনেক আলো দেয় না রাতের বেলা? ওইগুলাই হচ্ছে লুমিনাস অঙ্গ, যেগুলো আলো দিতে পারে। ইয়েস, শৈবাল ছত্রাকে আছে বেন্থিক, একজন বলছে শৈবাল ছত্রাকে আছে, ঠিক আছে। তারপরে আসো সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার ক্ষেত্রে আজমল স্যারের বইতে ইনফরমেশনটা আছে এইটুক, যে গলবিলের প্রাচীরে বিদ্যমান অসংখ্য ফুলকা ছিদ্র বা অ্যাট্রিয়াম গহ্বরে উন্মুক্ত হয়, এইটুক। বাট এর পরের অংশটুকু নাই। পরের অংশটুকু কি? এই যে অ্যাট্রিয়াম, এই অ্যাট্রিয়ামটা আবার একটা অ্যাট্রিওপোর দিয়ে বাইরের মুক্ত হয়, দেহের বাইরে। অ্যাট্রিওপোর মানে কি? অ্যাট্রিও মানে হচ্ছে অ্যাট্রিয়াম, এই জায়গায় অ্যাট্রিও প্লাস পোর। পোর মানে কি? পোর মানে হচ্ছে ছিদ্র। সো অ্যাট্রিয়ামের একটা ছিদ্র দিয়ে এরা বডির বাইরের সাথে যুক্ত থাকে, কানেক্টেড থাকে। তারপরে দেখো এই জায়গায় দেখো এই জায়গায় দেওয়া আছে কি সোলেনোসাইট কোষ সমৃদ্ধ প্রোটোনেফ্রিডিয়া এদের প্রধান রেচন অংশ, এবং এদের হেপাটিক পোর্টাল তন্ত্র বিদ্যমান। এই দুইটা ইনফরমেশন মনে রাখবা। সোলেনোসাইট বলতে কি বোঝায়? যে টিউবিউলার ফ্লাজেলেটেড সেল, অর্থাৎ টিউবিউলের মতো, অর্থাৎ নলের মতো, এবং তাতে ফ্লাজেলা আছে, এরকম যে কোষগুলো এদের বলা হয় হচ্ছে সোলেনোসাইট। তো এই সোলেনোসাইট সমৃদ্ধ প্রোটোনেফ্রিডিয়া হচ্ছে এদের প্রধান রেচন অঙ্গ, এবং এদের হেপাটিক পোর্টাল তন্ত্র বিদ্যমান। ঠিক আছে, এই ইনফরমেশনটা লাগবে। তারপরে চলে আসা হচ্ছে আমরা ভার্টিব্রাটাতে। এই দেখো ভার্টিব্রাটার ক্ষেত্রে একটা 11 নম্বরে একদম লাস্টে যে ইনফরমেশনটা দেওয়া আছে, এই ইনফরমেশনটা কিন্তু অন্য বইতে দেওয়া নাই, আজমল স্যারের বইতে। যে কি অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর দেহে 2 জোড়া উপাঙ্গিক কঙ্কাল থাকে, এবং যারা সুনির্দিষ্ট অস্থি চক্র দ্বারা অবলম্বিত। এখন 2 জোড়া উপাঙ্গিক কঙ্কাল বলতে কি বোঝায়, বা উপাঙ্গ বলতে কি বোঝায়? চ্যাপ্টারের শুরুতেই আমরা যখন উপাঙ্গ পড়তেছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে উপাঙ্গ বলতে মেরুদণ্ডীতে প্রাণীতে বোঝায় বাহু, অর্থাৎ হাত পা এইগুলা। সো মানুষের কথা চিন্তা করো, ভার্টিব্রাটার যেহেতু এদের 2 জোড়া উপাঙ্গ আছে না, 1 জোড়া হাত এবং 1 জোড়া পা। সো 2 জোড়া উপাঙ্গিক কঙ্কাল থাকে, বুঝলা? উপাঙ্গিক কঙ্কাল, এবং যারা সুনির্দিষ্ট অস্থি চক্র দিয়ে অবলম্বিত। সো অস্থি চক্র দিয়ে কি বোঝাইতেছে? যে অস্থির একটা চক্র থাকে, সেগুলা দিয়ে হচ্ছে আটকানো থাকে। যেমন বুকের ক্ষেত্রে, মানে মানুষের হাত বাহু, এটা যে অস্থি চক্র দিয়ে আবৃত থাকে তার নাম হচ্ছে বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্রে এই যে আমাদের কি আছে, স্ক্যাপুলা আছে, তারপরে হচ্ছে ক্লাভিকল আছে। এইগুলা কিন্তু তোমরা হচ্ছে সামনে যখন চলন অঙ্গ চালনা পড়বা তখন জানবা। এবং আমাদের যে নিচের অংশ অর্থাৎ পা, পা কিন্তু শ্রোণী অস্থি চক্র দিয়ে আবদ্ধ থাকে। সো খেয়াল রাখবা যে 2 জোড়া উপাঙ্গিক কঙ্কাল, এবং 2 জোড়াই হচ্ছে একটা অস্থিচক্র, মানে প্রত্যেকটা আলাদা 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 ধরনের অস্থিচক্র দিয়ে আবৃত, বক্ষ অস্থিচক্র এবং শ্রোণী অস্থিচক্র। ঠিক আছে। তারপরে দেখো ভার্টিব্রাটা প্রাণীর শ্রেণীবিন্যাস। সুপার ক্লাস 1 হচ্ছে অ্যাগনাথা। এখন আজমল স্যারের বইতে এই সুপার ক্লাস 1 এর জায়গায় কোনটার নাম দেওয়া আছে বলতে পারবা কেউ? আজমল স্যারের বইতে কিন্তু অন্য নাম পড়ছো তোমরা,
বলো তো এই জায়গায় কি নাম দেওয়া ছিল? দুইটা সুপার ক্লাস দেওয়া ছিল বা অধিশ্রেণী দেওয়া ছিল, বলতে পারবা? একটা ছিল হচ্ছে ন্যাথোস্টোমাটা, এবং আর একটা কি ছিল বলো তো, মনে আছে নাকি তোমাদের? ন্যাথোস্টোমাটা এবং আর একটা ছিল সাইক্লোস্টোমাটা। বাট এই জায়গায় দেখা আছে কি অ্যাগন্যাথা। সো সাইক্লোস্টোমাটা আর অ্যাগন্যাথা কি সেম জিনিস? তোমাদের কি মনে হয়? সেম জিনিসও যদি হয় নাম কেন আলাদা হইলো, এটা একটা কোশ্চেন থেকে যায় না? তো দেখো অ্যাগন্যাথা মানে কি, মানে হচ্ছে এ দিয়ে বোঝায় বায়োলজিতে অ্যাবসেন্ট, আর ন্যাথোস মানে হচ্ছে বা চোয়াল। সো অ্যাগন্যাথা বলতে বোঝায় হচ্ছে যে যাদের চোয়াল নাই এরকম। আর ন্যাথোস্টোমাটা মানে কি, ন্যাথো, ন্যাথো মানে হচ্ছে চোয়াল, এবং স্টোমা মানে হচ্ছে মুখ। সো চোয়ালে মুখ, আর আটা, ATA, ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। সো এই যে ন্যাথো, এটা শব্দের অর্থ হচ্ছে চোয়াল, আর স্টোমা মানে হচ্ছে মুখ, এবং আটা মানে হচ্ছে লাগানো। সো ন্যাথোস্টোমাটা দিয়ে বোঝায় হচ্ছে যাদের মুখে চোয়াল লাগানো থাকে, যাদের চোয়াল থাকে তাদের বলা হয় হচ্ছে ন্যাথোস্টোমাটা। তাইলে যাদের চোয়াল নাই তাদের নাম কি হবে? তাদের নাম হবে এই যে অ্যাগন্যাথা। মানে হচ্ছে নাই, উইদাউট, এবং ন্যাথোস এরা মানে হচ্ছে চোয়াল বা সো যাদের চোয়াল নাই তাদের বলতেছি হচ্ছে আমরা অ্যাগন্যাথা। তাইলে সাইক্লোস্টোমাটা কেন বলা হইলো? দেখো যাদের চোয়াল নাই তাদের মুখটা কি আমাদের মতো সুন্দর শেপে থাকবে? না, তাদের মুখটা হচ্ছে এরকম গোল হয়ে যাবে। চোয়াল না থাকলে কি এই যে এরকম একটা মুখ হয়ে যাবে, এই জায়গায় হচ্ছে দাঁত লাগানো, আমাদের মতো সুন্দর কিন্তু থাকবে না। সো এই কারণে এদের বলা হচ্ছে সাইক্লোস্টোমাটা, মানে সাইকেলের মতো গোলাকার হয়ে মুখ, গোলাকার, এবং স্টোমা মানে হচ্ছে মুখ। সো গোলাকার মুখ। কেন গোলাকার মুখ হয়েছে? কারণ এরা অ্যাগন্যাথা, এদের চোয়াল নাই। বুঝতে পারছো? ক্লাস কতক্ষণ হবে? ক্লাস হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট এরকমের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। তোমরা যদি চাও তাড়াতাড়ি শেষ করে দিব, সেক্ষেত্রে হয়তো সবগুলো ইনফরমেশন কভার করা যাবে না। আচ্ছা, মিগজিনি থেকে যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে করোটিক স্নায়ু, এদের 10 জোড়া। বলো তো মানুষের করোটিক স্নায়ু কত জোড়া? এটা কিন্তু অলরেডি পড়ানোর কথা যখন তোমাদের মেইন ক্লাস হয়েছে। মানুষের করোটিক স্নায়ু কত জোড়া? কমেন্ট করো। আমরা এই জায়গায় দেখলাম হচ্ছে মিগজিনির করোটিক স্নায়ু 10 জোড়া। আচ্ছা, অ্যাগন্যাথার মধ্যে হচ্ছে আমরা দুইটা শ্রেণী পাইছি, একটা হচ্ছে মিগজিনি এবং আর একটা হচ্ছে পেট্রোমাইজন্টিডা। দেখো পেট্রোমাইজন্টিডা কিন্তু 10 থেকে 12 জোড়া না, মানুষের করোটিক স্নায়ু 12 জোড়া, এবং একজন লিখছে 31 জোড়া। 31 স্নায়ু হচ্ছে আমাদের সুষুম্না স্নায়ু, নট করোটিক স্নায়ু। করোটিক শব্দের অর্থ হচ্ছে মাথা, মানে যে স্নায়ুগুলো মাথা থেকে আসে সেইগুলারে বলা হয় হচ্ছে করোটিক স্নায়ু। মানুষের ক্ষেত্রে 12 জোড়া, এবং ভার্টিব্রেটদের ক্ষেত্রে 10 থেকে 12 জোড়া হইতে পারে। অর্থাৎ এই যে দেখলাম মিগজিনিতে 10 জোড়া, অনেকের আছে 11 জোড়া এরকম। এবং 31 জোড়া হচ্ছে সুষুম্না স্নায়ু, অর্থাৎ যেগুলো স্পাইনাল কর্ড, আমাদের যে মেরুদণ্ড, এই মেরুদণ্ডের মধ্যে আছে হচ্ছে সুষুম্না রজ্জু বা স্পাইনাল কর্ড। তো এই জায়গা থেকে যে স্নায়ুগুলো আসে তাদের বলা হয় হচ্ছে সুষুম্না স্নায়ু। এইগুলো হচ্ছে 31 জোড়া। ঠিক আছে, এটা খেয়াল রাখবা, ভুল যেন না হয়। দেখো আজমল স্যারের বইতে এই জায়গায় ছিল পেট্রোমাইজন্টিডা, বাট এই জায়গায় নাম হচ্ছে সেফালাস্পিডোমরফি। ঠিক আছে, এই নামটাও খেয়াল রাখা লাগবে। তাহলে সেফালাস্পিডোমরফি মানে কি? ল্যাম্প্রে। এই জায়গায় হচ্ছে ফুলকা ছিদ্র কত জোড়া? 7 জোড়া, এটা খেয়াল রাখবা। তারপরে আসে হচ্ছে ন্যাথোস্টোমাটা, মানে যাদের চোয়াল আছে। ন্যাথোস্টোমাটার মধ্যে কি? তাইলে ন্যাথোস্টোমাটার মধ্যে 7টা আছে টোটাল: কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস এবং ম্যামালিয়া। ঠিক না? তো চলো প্রথমে আসো কন্ড্রিকথিস। কন্ড্রিকথিসে দেখো দেওয়া আছে যে পুরুষ মাসে শ্রোণী পাখনা রূপান্তরিত হয়ে সঙ্গবঙ্গ ক্লাস্পার গঠন করে।
দেখো এটা হচ্ছে পুরুষ মাছ, এদের যে শ্রোণী অঞ্চলে পাখনাটা ছিল এটা এরকম রূপান্তর হয়ে ক্লাস্পার গঠন করছে, এটা হচ্ছে এদের সঙ্গভঙ্গ, ঠিক আছে। কিন্তু এই যে স্ত্রীতে দেখো কোনো সঙ্গভঙ্গ নাই, ক্লাস্পার গঠন করে নাই। তো এটা খেয়াল করবা, যদি আসে যে কোন প্রাণীর সঙ্গভঙ্গ ক্লাস্পার, তাহলে কি অ্যান্সার করবা কন্ড্রিকথিস, অর্থাৎ কন্ড্রিকথিসের মধ্যে যেগুলো আছে যেমন হাঙর। তারপরে আসা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি থেকে তোমাদের আলাদা কোনো নাই, ইনফরমেশন না থাকলেই ভালো, তোমাদের পড়া কমে যাবে। তারপরে আসা হচ্ছে সার্কোপটেরিজিতে। দেখো সার্কোপটেরিজিতে বলা হয়েছে কি, দেহত্বক ডেন্টিন সদৃশ কসমিন গঠিত কসময়েড আইসে আবৃত থাকে। সো এই কসমিন মানে কি, কসমিন ওয়ার্ডটা আসে হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড কসমস থেকে। কসমসের অর্থ কি, কসমসের অর্থ হচ্ছে অর্নামেন্ট, অর্নামেন্ট বা গহনা, ঠিক আছে। সো এই যে এই ছবিটা খেয়াল করো তো, এই জায়গায় দেখো মনে হইতেছে না যে এদের আইসের উপরে আলাদা করে অর্নামেন্ট বা গহনার মতো দেওয়া হয়েছে। মেয়েরা যেমন নিজেদের মানে সৌন্দর্য বাড়াইতে উপরে নিজেদের দেহের উপরে গহনা ব্যবহার করে, ঠিক সেরকমই এরাও হচ্ছে গহনার মতো একটা পদার্থ ইউজ করে, এই কারণে এদের নাম দেওয়া হয়েছে গ্রিকে কসমস থেকে কসমিন, যার অর্থ হচ্ছে গহনা, ঠিক আছে। সো এদের ডেন্টিন সদৃশ কসমিন থাকে। এই জায়গা থেকে হচ্ছে এই যে অস্ট্রেলিয়ান রাংফিশ, এই নামটা একটু খেয়াল রাখবে, এর বৈজ্ঞানিক নামটা। তারপরে আসা হচ্ছে অ্যামফিবিয়াতে। এই যে অ্যামফিবিয়ার ক্ষেত্রে আর একটা ইনফরমেশন কি, সেটা হচ্ছে পুরুষের সঙ্গভঙ্গ অনুপস্থিত। পুরুষের যেহেতু সঙ্গভঙ্গ নাই, এই কারণেই কিন্তু এদের বহিনিষেক ঘটে। বহিনিষেক মানে কি, যে শুক্রাণু আর ডিম্বাণুর যে মিলন হয়, এই প্রক্রিয়াটারে বলি হচ্ছে আমরা নিষেক। তো এই নিষেকটা হতে পারে দেহের মাঝখানে আর হতে পারে দেহের বাইরে। তো যদি দেহের মাঝখানে হয় তাহলে বলি আমরা অন্তনিষেক, এবং দেহের বাইরে হইলে বলি আমরা হচ্ছে বহিনিষেক। তো যাই হোক, ব্যাঙের ক্ষেত্রে যেহেতু বা অ্যামফিবিয়াদের ক্ষেত্রে যেহেতু নাই, ব্যাঙের ক্ষেত্রে পুরুষাঙ্গ নাই, সেক্ষেত্রে কি এরা হচ্ছে সঙ্গম করতে পারবে? পারবে না। তার মানে কি এদের অন্তনিষেক সম্ভব না। এই কারণে কি করে, যে স্ত্রী প্রাণী যেগুলো আছে তারা ডিম দিয়ে দেয় পানিতে, এবং তার উপরে যে পুরুষ প্রাণীগুলো আছে এরা নিজেদের শুক্রাণু ছেড়ে দিয়ে আসে, যার ফলে পানিতেই এদের হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হয়, অর্থাৎ নিষেক হয়। এই কারণে এদের বলা হয় হচ্ছে বহিনিষেক। তাহলে কেন বহিনিষেক হইতেছে? কারণ পুরুষের সঙ্গভঙ্গ অনুপস্থিত। তারপরে আসে হচ্ছে রেপটিলিয়া। রেপটিলিয়াতে হচ্ছে এই যে নাজা নাজা, গোখরা সাপ, এই নামটা মনে রাখবা, এবং এই যে গ্যাভিয়ালিস গ্যানগেটিকাস বা ঘড়িয়াল, এই নামটা মনে রাখবা, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে পাখি। পাখিদের কি বলা হয়? পাখিদের বলা হয় হচ্ছে মহিমান্বিত সরীসৃপ বা গ্লোরিফাইড রেপটাইলস। কেন? কারণ পালক যদি বাদ দিয়ে দাও, একটা পাখির যে বডি, এটা দেখতে মেসোজোয়িক যুগের সরীসৃপ আর্কোসর এদের মতোই দেখা যায়। সো এদের মানে মেসোজোয়িক যুগে যে সরীসৃপগুলো ছিল তাদের সাথে পাখির বডির ফুল মিল আছে, শুধুমাত্র পাখি উঠতে পারে এবং পাখিতে কি পাখনা আছে, পালক আছে। সো যেহেতু একটা বৈশিষ্ট্য আছে সুন্দর উন্নত বৈশিষ্ট্য, এই কারণে এদের বলা হইতেছে মহিমান্বিত সরীসৃপ বা গ্লোরিফাইড রেপটাইলস। এটা একটু খেয়াল রাখবা। এবং এটা একটা খুব ইন্টারেস্টিং ইনফো দেওয়া আছে যে স্ত্রীদের ক্ষেত্রে, অর্থাৎ স্ত্রী পাখি যেগুলো আছে এদের শুধু বাম পাশের ডিম্বাশয় থাকে কার্যকর, ঠিক আছে। ডান পাশের যে ডিম্বাশয়টা থাকে ওটা কার্যকর থাকে না। এই জায়গা থেকে কি, কপসাইকাস সাউলারিস দোয়েল আমাদের জাতীয় পাখি, এর নামটা মনে রাখবা। এবং কলাম্বা লিভিয়া কবুতর, এর নামটা মনে রাখবা, তাই হবে। তারপরে আসো ম্যামালিয়া। দেখো ম্যামালিয়ার ক্ষেত্রে বলা আছে কি, সর্বক্ষুদ্র কোনটা ম্যামালিয়ান? কিট্টি হকনোজড থাই বাদুর, 1.5 গ্রাম ওজন। আর সর্ববৃহৎ ম্যামালিয়ান কোনটা? নীল তিমি, 130 মেট্রিক টন, অর্থাৎ 130,000 কেজি। সো বুঝতেছো কত ছোট প্রাণী, আবার এটা কত বিশাল প্রাণী। এই দুই ধরনের প্রাণী আছে ম্যামালিয়াতে, এটাই বোঝানো হয়েছে।
তারপরে আর এক্সট্রা ইনফরমেশন নাই তোমাদের জন্য। সো আলিম স্যারের বই পড়া শেষ। এখন দেখো দেওয়া আছে কি মাস্ট টু রিড, মানে পড়া লাগবেই, আবশ্যক। এই টপিকগুলো কিন্তু তোমরা মিস করবা না। এই দেখো শখ করে দেওয়া আছে, এগুলো তোমরা রিডিং পড়ে নিবা। এগুলো কিন্তু অলরেডি আমরা যে ইনফরমেশনগুলো পড়ে আসি তার মধ্যে, তার বাইরে কিন্তু কিছু না। বাট তাও এগুলোতে সুন্দর করে সাজানো আছে, এগুলো চোখে পড়ে ভালো, এইগুলো পড়ে নিবা। আর কিছু এই জায়গা থেকে পড়া লাগবে না তোমাদের। এবং এদের চ্যাপ্টারের শেষে দাঁড়াও দেখাই, ব্যবহারিক থেকে কিছু লাগবে না, যা দাগানো আছে পড়বা না, ঠিক আছে? ব্যবহারিক থেকে কিছু পড়বা না। এবং ব্যবহারিকের শেষে এই দেখো প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ, এইটা অবশ্যই একবার রিডিং দিবা তোমরা পিডিএফ থেকে। এবং সকল বহু নির্বাচনী অবশ্যই সমাধান করবা, মাস্ট, ঠিক আছে? সো আলিম স্যারের বইগুনটা কিন্তু শেষ। হ্যাঁ, এই যেগুলো বৈজ্ঞানিক নামের কথা বলছি, এই বৈজ্ঞানিক নামগুলো পড়লেই এনাফ, তার বেশি কিছু লাগবে না। সো আলিম স্যারের বইগুলো শেষ। এই পর্যন্ত যে আমরা পড়ালাম, এই জায়গা থেকে তোমাদের কোনো কোশ্চেন আসে কিনা জানাও, অথবা যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে বলো ক্লিয়ার। সো নেক্সট আমরা যাবো হচ্ছে মাজেদ আবেমের বইয়ে। অ্যান্ড মাজেদ আবেমের বইতে কিছু চ্যাপ্টারের শেষে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, অর্থাৎ পুরো চ্যাপ্টারের সামারি দেওয়া আছে। সেই জায়গা থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো আমরা দেখবো, তাইলে হয়তো আর 10 মিনিটের মধ্যেই আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। সো এইটু ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের, যে এক্সট্রা রাইটারের ইনফরমেশন নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম আছে কিনা এটা আমাদের জানাও, ঠিক আছে? তাইলে আমরা প্রসিড করব। ক্লিয়ার আছে কিনা একটু জানাও। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, সবারই ক্লিয়ার। সো কোনো প্রবলেম নাই। এখন আমরা যাব হচ্ছে মাজেদ আবেমের বইতে। মাজেদ আবেমের বই থেকে কিন্তু এরকম আলিম স্যারের মতো এক্সট্রা ইনফরমেশন পড়া লাগবে না, জাস্ট পড়বো আমরা একদম শেষের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনের কথা বললাম আমরা, সেটাই। এই যে দেখো অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্যাবলী, ঠিকঠাক দেখা যাচ্ছে? এই জায়গা থেকে হচ্ছে আমাদের একটু জানা লাগবে, সবগুলো জানা লাগবে না, সবগুলো তোমরা রিডিং পড়বো অবশ্যই। কারণ কি দেখো, 2021 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়েকটা কোশ্চেন আসছিল, খুবই উইয়ার্ড কোশ্চেন, কই আছে কেউ জানে না। সবাই অনেক কনফিউজড হয়ে গেছিল যে এই কোশ্চেন কই থেকে করছে। মানুষজন বই পড়ে পড়ে পাইতেছে না কই থেকে করছে। পরে দেখা গেল কি, এই যে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে মাজেদ আবেমের বইয়ে, হুবহু তুলে দিছিল, বুঝছো? সো বুঝতেইছো যে এইগুলা কত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সো এইগুলা অবশ্যই রিডিং পড়বা তোমরা, সবগুলা পয়েন্টই পড়বা। বাট এই সবগুলা পয়েন্টের মধ্যে যে পয়েন্টগুলা খুব ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা শুধু পড়বা, ঠিক আছে? আচ্ছা, একজন বলছো যে কমপ্লিশন ক্লাস আলাদা করে করাটা খাপছাড়া লাগতেছে। দেখো, আলাদা করে করা ছাড়া তো উপায় নাই। একটা ক্লাসের ডিউরেশন যদি আমরা এই কমপ্লিশন ক্লাস অ্যাড করে একটা ক্লাস নিতে যাই, তাহলে কিন্তু 4 ঘন্টার বেশি হয়ে যেতেছে একটা ক্লাস। তখন কিন্তু তোমাদের জন্য একসাথে ক্লাস করাটা খুবই প্যারাদায়ক। তারপরে সেকেন্ডলি কমপ্লিশন ক্লাস কেন রাখা হয়েছে, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। তো একটা ক্লাস করলো, একটা ক্লাস করার পরে তোমরা বই রিডিং পড়বা, কোশ্চেন সলভ করবা হয়তো। তারপরে যখন তোমরা ডাউট আসবে, যদি তুমি বই না পড়ো তাহলে তুমি বুঝবা কেমনে যে তোমার কোন জায়গায় প্রবলেম আছে। তো তুমি যখন ক্লাস করছো তারপরে একবার বই রিডিং পড়ছো, তখন কিন্তু তোমার মাথায় প্রবলেম থাকবে,
যে হচ্ছে আচ্ছা এই এই জায়গায় প্রবলেম হয়েছে, তাহলে এইগুলো আমি ক্লিয়ার করা লাগবে। তখন এই কারণে কমপ্লিশন ক্লাসটা দেওয়া। আর একসাথে যদি এই এত এত ইনফরমেশন, দুইটা বইয়ের ইনফরমেশন তোমাদের দেয়, তাহলে কিন্তু মাথায় ঢুকবে না, দেখা যাবে যে ক্লাস করতে নিয়ে সব মাথার উপর দিয়ে যাইতেছে। অন্যান্য কোচিংয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা করে এই ইনফরমেশনগুলো পড়ায় দেওয়া হয় না, ওরা জাস্ট শিট আকারে দিয়ে দেয়, নিজেদের মতো তোমরা পড়ে নাও, কিংবা পিডিএফ আকারে বই দিয়ে দিতেছে যে হচ্ছে তোমরা পড়ে নাও। বাট আমরা কিন্তু সুন্দর করে দেখায় দিতেছি যে কোন কোন জায়গাটুকু পড়বা। সো মেইনলি এগুলো পড়তেছি আমরা যেন তোমাদের মাথায় একবারে বেশি চাপ না পড়ে, এবং দ্বিতীয়ত তোমাদের মাথায় যে প্রবলেম আসতেছে, যে কনফিউশন আসতেছে, সব কনফিউশনগুলো যেন আমরা ক্লিয়ার করতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, দেখো এই যে বহু নির্বাচনী প্রশ্নের জন্য যে ইম্পর্টেন্ট ইনফোগুলো আছে, এইগুলা মোটামুটি সব বইতেই আছে, এই বইতেও আছে। বাট যে ইনফরমেশনগুলো তোমাদের আলাদাভাবে একটু জানা দরকার সেগুলো আমরা বলি। যেমন দেখো, প্রজাতি তার বাস্তুতন্ত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের বলা হয় ইকোলজিক্যাল নিস। তারপরে এই যে কিস্টোন প্রজাতি কাদের বলা হয়, যে প্রজাতি বাস্তুতন্ত্রের বৈচিত্র্য এবং অখণ্ডতা রক্ষায় প্রধান ভূমিকা পালন করে তাদেরকে বলা হয় কিস্টোন প্রজাতি। তারপরে বায়োম কি, যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জলবায়ুর সঙ্গে জীবজগতের মিথস্ক্রিয়া সৃষ্টি হয়, সেটা হচ্ছে বায়োম। তারপরে যে 4 নাম্বার পয়েন্ট, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কয় ধরনের প্রাণী বৈচিত্র্য দেখা যায়। তারপরে এই জায়গা থেকে লাগবে হচ্ছে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার এবং সিংহের মধ্যে বিদ্যমান কি আছে, আন্তঃপ্রজাতিক ভিন্নতা, ঠিক না? কম্পিটিশন ক্লাস তো হচ্ছে 10টার পরেই আমরা নিতেছি, 10টার আগে তো নিচ্ছি না। সো আমি যেহেতু বায়োলজি ডিপার্টমেন্টে আছি, আমি বায়োলজির বিষয়টা এনশিওর করতে পারি যে 10টার আগে কোনোদিনই কম্পিটিশন ক্লাস আমরা নিব না, তোমাদের জন্য টাইম দেওয়া হবে। বাট প্রবলেম হচ্ছে অন্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমরা ওই সাবজেক্টের ভাইয়াদের জানাও, পোস্টে কমেন্ট করো যে ভাইয়া কম্পিটিশন ক্লাসগুলো যেন আমার নেওয়ার আগে আমাদের টাইম দেওয়া হয়, যেন আমরা পড়তে পারি। ট্যাডপোল কি, ট্যাডপোল হচ্ছে একটা লার্ভা দশা, বুঝছো? মানে অনেকটা ব্যাঙাচি, ব্যাঙাচি দেখছো না ইয়েতে, তোমরা হচ্ছে বর্ষার সিজনে পানিতে খেয়াল করবা যে ব্যাঙের যে লার্ভা দশাগুলো আছে, ঠিক ওই রকম যেগুলো দেখতে, ওগুলারই হচ্ছে ট্যাডপোল বলা হয় বা ব্যাঙাচি। আচ্ছা, দেখি আমরা তারপরে দেখো এই যে 25 নাম্বারটা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রাণীদের ক্ষেত্রে শ্রেণীতাত্ত্বিক স্থাপন করার ধাপ হচ্ছে বাইলেটারি। এটা কিন্তু আজমল স্যারের বইতেও ছিল, এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই জায়গায় কয়েকটা ইনফরমেশন আছে, সেগুলো অনেক ইম্পর্টেন্ট। যেমন দেখো, ভ্রূণস্তর সৃষ্টি হয় কোন দশা থেকে, গ্যাস্ট্রুলা। স্নায়ুতন্ত্র সৃষ্টি হয় কোন দশা থেকে, একটোডার্ম থেকে। শ্বসনতন্ত্র সৃষ্টি হয় কোন দশা থেকে, এন্ডোডার্ম থেকে। তারপর মেসোগ্লিয়া কাদের দেখা যায়, দ্বিস্তরী প্রাণীতে। চতুর অরীয় প্রতিসাম্যতার কি, জেলিফিশে। এটা দরকার নেই এই জায়গা থেকে, এটা হচ্ছে মেইন জায়গায় যা ছিল এটাই। তারপরে দেখো এই জায়গায় সিলম তো মেসোডার্ম থেকে সৃষ্টি হয়, সবাই জানে, অন্ধও জানে। এই যে চিংড়ি ও কাঁকড়ার দেহে কয়টা ট্যাগমা থাকে, 2টা। এটা ইম্পর্টেন্ট, চিংড়ি ও কাঁকড়া দেহে 2টা ট্যাগমা থাকে। তারপরে ঘাস ফড়িং, মৌমাছি এবং আরশোলার দেহে কয়টা ট্যাগমা থাকে, 3টা ট্যাগমা থাকে। সবগুলাই কিন্তু তোমরা রিডিং পড়বা, এমন না যে আমি যেগুলো বলতেছি শুধু এইগুলা পড়বে, এর বাইরে পড়বে না, সবগুলোই পড়বে। বাট এইগুলার বেশি এমফাসাইজ দিবা, এগুলার বেশি গুরুত্ব দিবা। আচ্ছা, এই যে তারপরে দেখো, ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাদের বলা হয় ভেজিটেল মেরু, ঠিক আছে? আর যে প্রান্তে নিউক্লিয়াস থাকে তাদের বলা হচ্ছে অ্যানিমেল মেরু বা অ্যানিমেল পোল। তারপরে যেসব প্রাণীতে ভ্রূণীয় ব্লাস্টোপোর পরিণত প্রাণীতে মুখ ছিদ্রে পরিণত হয় তাদের বলা হয় প্রোটোস্টোম, এটাও খেয়াল করবা।
আর যেসব ক্ষেত্রে ভ্রূণীয় ব্লাস্টোপোর পায়ু ছিদ্রে পরিণত হয় তাদের বলা হয় ডিউটারোস্টোম। এই দুটোই ইম্পর্টেন্ট। দেখো শ্রেণীকরণের আবশ্যিক ধাপ 7টি আমরা জানি। এই জায়গা থেকে একটা কোশ্চেন আসতে পারে যে দেখো শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ কোনটা? প্রজাতি বা স্পেসিফিস। এবং শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় ধাপ ফাইলাম। দেখো আমরা কি জানি যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই 7টা। তাহলে 7টার মধ্যে 1 নম্বরে কোনটা ছিল? রাজ্য বা কিংডম। কিন্তু এই জায়গায় দেখো সবচেয়ে বড় একক কি বলা হয়েছে? ফাইলাম। সো এই জায়গায় কিন্তু একটা ট্রিক আছে যে ফাইলাম হচ্ছে সর্বোচ্চ একক, বাট সর্বজনীন একক হচ্ছে কিংডম। সো এটা কি তোমরা হচ্ছে বইতে লিখে নাও বা অন্য কোনো জায়গায় লিখে নাও যে শ্রেণীবিন্যাসের সার্বজনীন একক। সার্বজনীন একক কোনটা? সার্বজনীন একক হচ্ছে কিংডম বা রাজ্য। কিংডম বা রাজ্য, ঠিক আছে। আর সর্বনিম্ন একক কোনটা? সর্বনিম্ন একক হচ্ছে প্রজাতি এবং সর্বোচ্চ ফাইলাম বা পর্ব। আর সর্বজনীন হচ্ছে রাজ্য, খেয়াল রাখবা। তারপরে ত্রিপদ নামকরণের প্রবর্তন করে কে? শ্লেজেল। এটা একটু মনে রাখা লাগবে। তারপরে এই যে দেখো গঠনগতভাবে সরলতম প্রাণী হলো স্পঞ্জিলা। এটা কিন্তু আলিম স্যারের বইতে পড়ানোর সময় আমি বলে দিছিলাম। তারপরে নিডারিয়া থেকে রেইন ফরেস্ট। প্রবাল প্রাচীর গঠনকারী উপাদান কোনটি? কাইটিন এবং চুন, এটা খেয়াল রাখবা। তারপরে সাগর পাখা কাদের বলা হয়? নিডারিয়া পর্বের গর্গনিয়া। হ্যাঁ হ্যাঁ, আজমল স্যারের বইতে ছিল, ঠিক আছে। বাট এই জায়গায় তো সবগুলাই কোনো না কোনো বইতে আছে, কমনও আছে। বাট এই জায়গা থেকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইগুলো জাস্ট আমি বলে দিতেছি, ঠিক আছে। নেমাটোডা। নেমাটোডা থেকে এই যে যৌন দ্বিরূপতা দেখা যায় নেমাটোডাতে, এটা খেয়াল রাখবা। তারপরে মলাস্কা পর্বের প্রাণীদের শেল কি দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম দিয়ে তৈরি হয়, এটা ইম্পর্টেন্ট। তারপরে আর্থ্রোপোডায় কি আছে? দেখো আর্থ্রোপোডা প্রাণীর সংবহনতন্ত্র রক্তপূর্ণ হিমোলিম ধরনের। এবং এইটা অনেক ইম্পর্টেন্ট যে আর্থ্রোপোডা পর্বের রেচন অঙ্গ কি? ম্যালপিজিয়ান নালিকা। অপশনে কিন্তু তোমাদের কনফিউজ করার জন্য বলা থাকবে যে ম্যালপিজিয়ান বডি। ম্যালপিজিয়ান বডি কিন্তু কোনোভাবেই অ্যান্সার করো না। ম্যালপিজিয়ান বডি হচ্ছে কাদের? মানুষের থাকে, যারা উন্নত তাদের থাকে, অনুন্নতদের থাকে হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। এটা হচ্ছে মাজেদা ম্যামের বই। এর আগে যেটা আমি পড়াচ্ছিলাম ওইটা হচ্ছে আলিম স্যারের বই ছিল, ঠিক আছে। আচ্ছা, এই যে এই জায়গার একটা নাম গলদা চিংড়ির বৈজ্ঞানিক নাম, এটা তো আমরা পড়ে আসলাম, ম্যাক্রোব্যাকিয়াম রোজেনবার্গি। এই যে একাইনোডার্মাটা এর সংবহনতন্ত্রের কাজ করে কি? পেরিহিমাল তন্ত্র, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই যে সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীদের মুখছিদ্রে কি থাকে? ওরাল হুড থাকে বা ওরাল সিরি থাকে, এটা মনে রাখা লাগবে তোমাদের। তারপরে এই দেখো সেফালোস্পিডোমোরফি শ্রেণীভুক্ত মাছগুলোর সাধারণ নাম ল্যাম্প্রে, ঠিক আছে। এর আরেক নাম কি? পেট্রোমাইজন্টিডা। পেট্রোমাইজন্টিডা। তারপরে এই জায়গা থেকে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নাই যেগুলো তোমরা পড়ো নাই অলরেডি।
এই তো মোটামুটি শেষ দিকে, আর তেমন কিছু নাই কিন্তু, ঠিক না? দেখো শেষ। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের যে এক্সট্রা রাইটারের ইনফরমেশন সেইগুলা, ঠিক আছে? তো আজকের ক্লাস এই জায়গায় শেষ। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো জানাও কাইন্ডলি, আমরা হচ্ছে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি। আমাদের এক্সট্রা রাইটারের বই কিন্তু শেষ, আমরা হচ্ছে এটার পিডিএফ তোমাদের দিয়ে দিব। না, এমসিকিউ তো তোমার সলভ করার লাগবে, আমরা যদি সব সলভ করায় দেই তাহলে তো হবে না। অ্যাডমিশন সিজনের মোস্ট ভাইটাল জিনিস হচ্ছে প্র্যাকটিস করা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে সে তত আগায় যাবে। তুমি যত ওরিয়েন্টেশনের কোশ্চেন সলভ করবা তত তোমার মাথায় থাকবে যে আচ্ছা এইভাবেও তো কোশ্চেন আসতে পারে, এই দিক থেকেও তো কোশ্চেন আসতে পারে। অ্যান্ড পরীক্ষার হলে এইটাই ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে কিন্তু তোমার সরাসরি কোশ্চেন কমন পাবা না, ঠিক না? তুমি যদি 2 লাখ প্রশ্নও পড়ে যাও তুমি কিন্তু সরাসরি কমন পাবা খুবই কম। যেই মানে যেগুলো তুমি সরাসরি কমন পাবা, ধরো 60টা পাইলা, ওইগুলো সবাই পারবে, ওগুলা দিয়ে কিছু যায় আসে না। মেইনলি যায় আসে হচ্ছে তুমি বুঝতে পারতেছো কিনা যে এইভাবে কোশ্চেন আসতে পারে বা এই দিক থেকে কোশ্চেন আসতে পারে। যে ভালো বুঝতে পারে সে ভালো অ্যান্সার করতে পারে। সো যত বেশি সম্ভব বাড়িতে বসে প্র্যাকটিস করবা, যত বেশি সম্ভব হোম এক্সাম দিবা, ঠিক আছে? হোম এক্সাম দেওয়ার জন্য কিন্তু অনেক কিছু আছে, যেমন সিক্রেট ফাইলস আছে আমাদের, ওইগুলো দিয়ে হোম এক্সাম দিতে পারবা। সো যত বেশি সম্ভব কোশ্চেন সলভ করো। সো দেখো ক্লাস একদম শেষের দিকে, কারো কোনো কোশ্চেন থাকলে দ্রুত জানাও। আর বেশিক্ষণ হচ্ছে কোশ্চেনই মনে হয়, তার 5 মিনিট। দ্রুত দ্রুত। ঠিক আছে, মনে হচ্ছে তোমাদের আর কোনো কোশ্চেন নাই। সো আমরা এন্ড করে দিতে পারি। ঠিক আছে, এন্ড করে দিলাম। বেস্ট অফ লাক, পড়াশোনা করো, এক্সাম দাও, ভালো থাকো। নেক্সট কমপ্লিশন ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। টাটা।